আওয়ামী লীগ সরকারের সময় ডিজিএফআই ও র্যাবের আয়নাঘরে গুম করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ মহাপরিচালক সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা আছেন ২৪ জন। তাদের গ্রেপ্তার করে ২২শে অক্টোবর হাজির করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে শেখ হাসিনার শাসনামলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেগুলোর মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আল আজমি, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, মাইকেল চাকমা, অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, ব্যারিস্টার আরমান সহ অনেকের অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই প্রতিবেদনের ভিত্তিতে র্যাবের বন্দিশালায় গুম করে রাখার অভিযোগে ১৭ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। তা আমলে নিয়ে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও র্যাবে কর্মরত ছিলেন এমন সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তা। এছাড়া ডিজিএফআই এর আয়নাঘরে বন্দী রাখার অভিযোগে আরও ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে আছেন শেখ হাসিনা, ডিজিএফআই এর বিগত ৫ মহাপরিচালক সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তা। এখানে আবার গুমের সংস্কৃতি ফেরত আসুক, ক্রসফায়ারের সংস্কৃতি ফেরত আসুক, মানুষের হাত পা নাড়িভুড়ি কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার সংস্কৃতি কখনো আর ফেরত আসুক, এইটা বাংলাদেশের কেউ আর চায় না। যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি, আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। শুনানিতে চিফ প্রসিকিউটর বন্দীদের নির্যাতনের বর্ণনা তুলে ধরে জানান, ঢাকা সেনানিবাসে ডিজিএফআই এর আয়নাঘরকে আর্ট গ্যালারি সাংকেতিক নামে ডাকা হতো। সেখানে গুরুত্বপূর্ণ বন্দীদের সাংকেতিক নাম ছিল মোনালিসা, আর র্যাবের বন্দিশালার সাংকেতিক নাম ছিল হাসপাতাল বা ক্লিনিক, যেখানে গুম ব্যক্তিদের ডাকা হতো সাবজেক্ট নামে। তবে চিফ প্রসিকিউটর জানান, এই অপরাধের দায় কোনো বাহিনীর নয়, বিচার করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের। জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্তদের যারা এখনও বিভিন্ন বাহিনীতে কর্মরত, আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সঙ্গে সঙ্গে তারা তাদের চাকরি হারিয়েছেন। প্রজাতন্ত্রের কোনো চাকুরিতে থাকতে পারবেন না। সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে, আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে বাড্ডারামপুরা এলাকায় ২৮ জনকে হত্যার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান ও ২ পুলিশ কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ থেকে চিরতরে গুম নামক ভয়াবহ অপরাধের বিলুপ্তি চান ভুক্তভোগীরা। আয়নাঘর, টিএফআই ও জেআইসি সেলে বন্দি রেখে নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে তারা জানান, তাদের পরিবারও ভয়াবহ নির্যাতনের শিকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বুধবার এসব কথা বলেন গুমের শিকার ব্যক্তিরা। গুম নির্যাতনের ২টি অভিযোগ আমলে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ উত্থাপনের সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুমের শিকার সাবেক সামরিক কর্মকর্তা ও শেখ হাসিনার আমলে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সন্তানরা। আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরে অন্যায়কারীদের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। বিনা অপরাধে আমাকে গুম করেছিল, ডিজিএফআই আমাকে ৮ বছর আটক রেখেছিল। অন্যায় যেই করুক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে। ফ্যাসিস্ট যত বড়ই হোক কেউ ছাড় পাবে না। এবং আমি খুব কি বলবো, এটা আমি একা গুম না, আমার পুরো পরিবার গুম। আজ বিচার একা গুম না, পুরো পরিবার গুম। এটা কি কষ্ট বোঝানো যাবে না। শুধু রাজনৈতিক কারণেই গুম হয়েছেন অনেকেই। ন্যূনতম নাগরিক অধিকারের তোয়াক্কা না করে সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আমি যখন ৮টি বছর সে অন্ধকার ঘরে ছিলাম, তখন বারবার প্রশ্ন করতাম, কোথায় বাংলাদেশের সংবিধান, কোথায় আইনের বিধান, কোথায় আমাদের আইনজীবী বৃন্দ, যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর। হয়তো গুম আমাকে করা হয়েছিল, আমাদেরকে করা হয়েছিল,
কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাবো। ভবিষ্যতে যেন আর কেউ গুমের শিকার না হন সেই ব্যবস্থা নেয়ারও আহ্বান গুমের শিকার ব্যক্তিদের। একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে ভবিষ্যতে আর কেউ যেন এই গুমের বা কোন অবৈধভাবে বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে নাগরিকদের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, খুন গুমের ঘটনা ঘটাতে না পারে, বিশেষ করে যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে। শুধু গুম হওয়া ব্যক্তিই নয়, তাদের পরিবারকেও ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান ভুক্তভোগীরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রায়ের সময় ঘনিয়ে আসছে। বুধবার সকল সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হওয়ায় আগামী রোববার থেকে আইনি যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানায় শুরুতে যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষের 3-4 দিন সময় লাগতে পারে। এরপর আরও 2-3 দিন লাগতে পারে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। তারপরই রায়ের অপেক্ষায় থাকবে এই মামলা। বুধবার শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার জেরা শেষে রাষ্ট্রপক্ষ জানায় তারা 54 জনের সাক্ষ্য, ভিডিও, অডিও রেকর্ড সহ বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে শেখ হাসিনা সহ 3 আসামির মানবতা বিরোধী অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আসামিদের সর্বোচ্চ শাস্তি চান তারা। তবে আসামিদের আইনজীবী জানান রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে পারেনি। দৃঢ়তার সাথে মনে করেন যে 5টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তার প্রত্যেকটাই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং উপযুক্ত এবং পর্যাপ্ত সাক্ষী আমরা উপস্থাপন করেছি। যে সমস্ত জবানবন্দি তারা দিয়েছে, জবানবন্দির মধ্যে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে সে কথাগুলি সাক্ষীতে বলেন না, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই। বাংলাদেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন উপদেষ্টা। আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক সম্পর্কে তিনি জানান, কূটনীতিকরা চাইলে যে কারো বাসায় যেতে পারেন। সোমবার নয়াদিল্লিতে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনে জয়ী হয়ে যারা সরকারে আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে। এমন মন্তব্যকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই বক্তব্যটাকে আমি এভাবেই দেখি যে এটা তাদের বিষয় নয়, এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের কমেন্ট সম্পূর্ণ আনওয়ারেন্টেড। সম্প্রতি আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতদের বৈঠকের বিষয়ে অবহিত থাকার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, কূটনীতিকরা চাইলে যে কারো বাসায় যেতে পারেন। তারা তো একজন ব্যক্তির বাসায় গেছে, তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, এটা তো হয়নি। আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারেন, কারণ আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম, কিন্তু আমি কিন্তু যে কারো বাসায় গেছি, কোনো সমস্যা নেই। তবে তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটার ফলাফল তারা কী প্রত্যাশা করছে এগুলি নিয়ে কন্ট্রোভার্সি চলতে থাকতে পারে, কিন্তু এমনিতে অন দি ফেস অফ ইট যে গেছেন তারা, এটা নিয়ে তাদেরকে আমার কিছু বলার তেমন কিছু নেই। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার পর রাষ্ট্রপতির চিঠি পাওয়ার বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার অনেক পরে চিঠি পেয়েছে মন্ত্রণালয়। না, কোনো সিদ্ধান্ত নেই, কোনো আইনও করা হয়নি, কোনো চিঠিও ইস্যু করা হয়নি, কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না, এটাই হলো। আমরা একটু বেশি গভীরে না ঢুকি। রাষ্ট্রপতি উনি অনেক উপরের বিষয়, উনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, এটুকুই আমরা থাকি। অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ও ফিলিস্তিন মুখোমুখি হবে না। বলার প্রয়োজন নেই, এই জন্য যে শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবারের মধ্যেই সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ দিতে চায় ঐকমত্য কমিশন, আর জুলাই সনদ চূড়ান্ত করতে চায় 16 অক্টোবরের মধ্যে। বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি আরও বলেন, সবার মতামত সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। জনগণও যাতে সব বিষয়ে জেনে ভোট দিতে পারে সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
জুলাই সনদের যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলোর উপরেও গণভোট হবে। পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মত নেওয়া হচ্ছে। দুটি বিকল্পও তুলে ধরছে কমিশন। এর একটি হলো জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট, অন্যটি সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেয়া। যদি সুনির্দিষ্ট সুস্পষ্ট একটি জায়গায় একটি প্রস্তাব আসে, কমিশন সরকারকে সেটাই উপস্থাপন করবে এবং কমিশন চাইবে যে সেটাই বাস্তবায়িত হোক। আমরা সরকারের কাছে সেটা অনুরোধ জানাব। আমাদের এই প্রচেষ্টায় অনেক দূর অগ্রগতি হয়েছে এই অর্থে যে গণভোটের ক্ষেত্রে আমরা সকলেই একমতের জায়গায় আসতে পেরেছি। আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। শুধু ইউ নয়, সবাই স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউর রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বিএনপির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ভোটের ৩ মাস আগে নয়, নির্বাচন সুষ্ঠু করতে এখন থেকে ইসিকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, শুধু জনগণই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও দেখবে এবারের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে নির্বাচন ছাড়াও অর্থনীতি, দেশ গঠনে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। নির্বাচন যেহেতু এখন আমাদের সামনে চলে আসছে, সুতরাং আমরা 3 মাসের জন্য অপেক্ষা না করে 3 মাসের আগে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটাকে আমরা যে আলোচনা এসছে সেটা এখন থেকে হওয়া উচিত। কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সেটা সমস্যা হয়। এনসিপি নেতা নাহিদ ইসলামকে পরিষ্কার করতে হবে কারা সেফ এক্সিট চায়, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সরকার স্বচ্ছ নির্বাচন করবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তা আইনি বা তাদের দলীয় সিদ্ধান্ত বলে মন্তব্য তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এনসিপি প্রধান নাহিদ ইসলাম দাবি করেন, অনেক উপদেষ্টাই বিভিন্ন দলের সাথে লিয়াজো করছেন, তারা সেফ এক্সিটের কথা ভাবছে। তার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। বুধবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টা। বলেন, নানা ঝড় ঝঞ্ঝায়ও কোথাও পালিয়ে যাননি, ভবিষ্যতেও দেশেই থাকবেন। কারা সেফ এক্সিট চায় তা পরিষ্কার করতে নাহিদের প্রতি আহ্বান জানান তিনি। এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একটা ব্যাপারে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো পরিষ্কার উনাকে করতে হবে। উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে, তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হবে বলে আবারও জানান এই উপদেষ্টা। বলেন, সরকার স্বচ্ছ নির্বাচন করতে চায়, যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে। সরকার একটা স্বচ্ছ নির্বাচন চায়। জনগণ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটা চায়, এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো অন্তরায় না হয় সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে। যেসব প্রস্তাবে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে তা কিভাবে বাস্তবায়ন হবে সেটিই মূল বিষয় বলে জানান পরিবেশ উপদেষ্টা। বিচারের রায় হয়। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমান সরকারের মেয়াদেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে, যাতে সাংবাদিকদের আর কোনো সমস্যায় পড়তে না হয়, এমনটা জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাথে বৈঠকে এসব কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন হলে বেতন ভাতা নিয়ে সমস্যাও মিটে যাবে। আসন্ন নির্বাচন সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জের মন্তব্য করে তিনি বলেন, এ সময় সাংবাদিকদের সুরক্ষায় মালিকদের সচেতন হতে হবে। সম্প্রতি লাইভ এবং নেক্সট টিভি নামে দুটো টেলিভিশনের লাইসেন্স দেয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম তৈরি এবং গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ দিতেই নতুন লাইসেন্স দেওয়া হয়েছে। এই সরকারের মেয়াদে আরও টেলিভিশন লাইসেন্স পাবে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগের সময় দেয়া টেলিভিশনের লাইসেন্স সরকার বাতিল করেনি, করবেও না। গণমাধ্যম কমিশন একটা বিষয়, এটা আমরা পজিটিভ আছি, কিন্তু সবার মতামতের ভিত্তিতে আমরা করতে চাই। সাংবাদিকতা সুরক্ষা আইন, এই আইনের সাথে আপনাদের
এটা টেলিভিশন চ্যানেলের সাথেও যুক্ত হবে, মানে এটা শুধুমাত্র যেটা হয় আর কি প্রিন্ট মিডিয়াতে না, টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরাও এটার আওতায় থাকবেন। আগের চেয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কথা জানান তিনি। সবার সহযোগিতা পেলে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে এমন প্রত্যাশা জানান উপদেষ্টা। বলেন, জনগণ নির্বাচনমুখী হলে সব অপরাধ কমে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝটিকা মিছিল থেকে 240 জনকে হাতে নাতে ধরার পর এমন কার্যক্রম অনেকটাই কমেছে। জনগণের সহযোগিতা পেলে সব অপরাধ কমানো যাবে বলেও মনে করেন তিনি। রাজধানীর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিজেদের সক্ষমতা বৃদ্ধিতে ডিএমপিকে 20টি নতুন গাড়ি হস্তান্তর করা হয়। ধাপে ধাপে মোট 200টি গাড়ি হস্তান্তর করা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। ঝটিকা মিছিলের কিন্তু সংখ্যা কিন্তু কমছে। আপনারা জানেন একবার অনেক 240 জন যে সময় আমরা একবারে ধরলাম হাতে নাতে, সেই সময় কিন্তু এরপরে কিন্তু সংখ্যাটা অনেক কমে আসছে। তা আপনারা আপনাদের এরকমভাবে যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন তবে এইগুলি আরও কমে যাবে। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির জন্য আরও বেশি সংখ্যায় সেনা মোতায়েন জরুরি, এমনটাই মনে করছেন সাবেক সেনা কর্মকর্তারা। বিদেশি গোয়েন্দাদের ইন্ধন ও প্রলোভন থেকে মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন তারা। একই সাথে পাহাড়ে দায়িত্ব পালনে গিয়ে নিহত সেনা সদস্যদের তালিকা প্রকাশের দাবি জানান তারা। গত মার্চ মাসে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ শীর্ষক আলোচনায় আয়োজক রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর মহাখালীতে রাওয়া প্লাজায় আলোচনায় সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশি বিদেশি শক্তির সরাসরি ইন্ধনে পার্বত্য এলাকা অশান্ত হয়। It's not a problem of Chittagong hill tracts. It's not problem of Bangladesh alone. This is a regional problem. আমাদের সিভিলকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশের রহরহ এপিসি কিনছি, আমাদের এপিসি কেন পার্বত্য চট্টগ্রামে ডিপ্লয় করা হয় না? আদিবাসী সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, পাহাড়ে সহিংসতা বন্ধে সব পক্ষকেই ইতিবাচক হতে হবে। বনে গাছ কাটা বন্ধ করতে পারলে আঞ্চলিক সংগঠনগুলো দুর্বল হয়ে যাবে। অন্তত আগামী 5 থেকে 10 বছর সব ধরনের কাঠ, বাঁশ, বালু, পাথর আহরণ বন্ধ করা, এতে ওই সশস্ত্র গোষ্ঠীর অর্থপ্রবাহ বন্ধ হবে, পরিবেশও রক্ষা হবে। পার্বত্য সংকট প্রসঙ্গে কবি ও সাংবাদিকরা বলেন, কিছু গণমাধ্যম ও বুদ্ধিজীবীরা পাহাড়ে উস্কানি দিচ্ছে। এই আধিপত্যবাদের সেবাদাস খুদকুড়া লোভী বুদ্ধিজীবীরা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, এবং এরাই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গ্রুপগুলোর মূল পৃষ্ঠপোষক। কতজন সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য পার্বত্য চট্টগ্রামে শহীদ হয়েছেন, এবং তাদের নাম জাতির জানা দরকার যে এরা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব পালন করা 37 সাবেক সেনা কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।